নবনী কই গেছে? দেখতেছি না তো। ও নবনী, কই গেলি রে? তাড়াতাড়ি আয়, শুই না যা। জমিরন বিবি উচ্চস্বরে ডাকলেন। বাঁশের বেত দিয়ে ফুলের বাগানের চারপাশ ঘিরে রাখা, চারিদিকে ফুলের গন্ধে মমা করছে। বাগানে রয়েছে বাহারি রকমের ফুল গাছ। এই বাগানে গোলাপ গাছের সংখ্যা অসংখ্য, অন্যান্য ফুল গাছ কম। বাড়ির পেছনের দিকটা ফাঁকা থাকায় ফুলের বাগান করা হয়েছে শখের কারণে। বাগান পরিচর্যা বাগানের মালকিন প্রতিদিন করে। রং বেরঙের প্রজাপতি ভ্রমর ফুলে ফুলে বিচরণ করছে। গাছের যত্ন নিতে বিভোর এক কিশোরী, হাতে তার কর্দমাক্ত মাটির প্রলেপ। কাজে এতটাই মত্ত যে আশেপাশে কি হচ্ছে তা ভুলে বসেছে কিশোরী মন। সকালে বিকালে সময় পেলে নিজ হাতে ফুল গাছগুলোর যত্ন নেওয়া তার কাজ। উচ্চস্বরে ডাকায় ঘোর ভাঙল কিশোরীর। কে ডাকছে বোঝার চেষ্টা করলো। দাদির উচ্চস্বরে ডাক শুনে পাশেই কলের পার হতে হাত ধুয়ে হন্তদন্ত হয়ে ছুটলো বাড়ির পানে। দাদি, কি হয়েছে? কি এত উচ্চস্বরে আমায় ডাকছো যে? বলতে বলতে জমিরন বিবির সামনে উপস্থিত হলো কিশোরী। দৌড়ে আসায় কিছুটা হাঁপিয়ে গেছে সে। সপ্তদশী কিশোরীর পানে চাইলেন জমিরন বিবি। নাতনিটা তার খুব আদরের, সব থেকে বেশি ভালোবাসেন তিনি। নিশ্চয়ই গাছের যত্ন নিতে ব্যস্ত ছিল এতক্ষণ। নবনী তাড়াতাড়ি চল, জমিদার বাড়ির মেজো গিন্নি মইরা গেছে, চল দেখে আসি। শীতলা কান্নারত কণ্ঠে তাড়া দিয়ে বলল নবনীতাকে। বুবু, দেখে আসো যাইয়া। বেচারিটা কত কষ্ট পাইছে মরার সময়। কষ্ট সহ না করতে পাইরা নিজের হাত নিজেই জীবন দিল। শেষবারের মতো মুখটা দেখে আসো। নবনী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কথাটা শুনে। কর্ণকুহরে কথাটা প্রবেশ করতেই থম মেরে রইল সে। হঠাৎ এমন কথায় কিছুটা শিউরে উঠল। আচমকা এমন দুঃসংবাদ পাবে আশা করেনি। এর আগেও এমন অনেক ঘটনা শুনেছে জমিদার বাড়ির। জমিদার বাড়ির মেজগিন্নি খুবই ভালো মানুষ ছিলেন। নবনীতার কাছে খুবই প্রিয় ছিলেন তিনি। কালই তো তার সাথে দেখা হলো, কত সুন্দর হেসে কথা বলছিল। আর আজ সকালেই শুনল সেই মানুষটি মারা গেছে। ভাবতেই চোখের কার্নিশে অশ্রু জমা হলো। টলমল আখিদায় নীরবে অশ্রু ঝরতে লাগলো। আর কোনোদিন মানুষটির দেখা পাবে না, কথাও হবে না। হাত দিয়ে আখিদায় মুছে দাদি আর শীতলার দিকে তাকালো। তাদেরও নেত্রপল্লব ভেজা। তারাও কান্না করেছে বুঝতে পারল সে। তা মনের মাঝেও খারাপ লাগা কাজ করছে। শেষে কি জমিদার বাড়ি কাল হলো মেজগিন্নির? দাদি, আমি নোংরা ওড়নাটা বদলে আসি ঘর থেকে। শীতলা, তুই একটু থাম, আমি আসছি। বলেই ঘরের দিকে তাড়াহুড়ো করে ছুটল নবনীতা। কাজ করতে গিয়ে ওড়নায় কাদা লেগেছে নবনীর। কিয়ৎ সময় পরেই নবনীতা মাথায় সুতির একটা ওড়না দিয়ে বেরিয়ে আসলো মাটির ঘর থেকে। আমি দাদি, আম্মা আব্বা আসলে বলো আমি জমিদার বাড়িতে গেছি, চিন্তা যেন না করে। আচ্ছা বল মনে, সাবধানে যাইও বুবু। তাড়াতাড়ি আইসো, জমিদার বাড়ির লোকের থাইকা দূরে থাকবা দুজনেই। আচ্ছা দাদি, মনে থাকবে। নবনীতার শীতলা বাড়ি থেকে বের হয়ে দ্রুত পা চালিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো। সকাল পেরিয়ে দুপুর হয়েছে। গ্রামে জমিদার বাড়ির বউয়ের মৃত্যুর কথা চারিদিকে বাতাসের ন্যায় ছড়িয়ে পড়েছে। দুপুরে গ্রামের রাস্তাঘাট শুনশান থাকে অন্যান্য দিন। আজ জনমানবহীন এই সময়টা এখন জনমানবে পরিপূর্ণ হয়ে গেছে। জমিদার বাড়ির রাস্তায় মানুষের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে। বড় বড় জমিদারেরাও আনাগোনা দেখা যাচ্ছে। জমিদার বাড়ির মেজগিন্নির বাবার বাড়ির লোক খবর পেয়ে চলে এসেছে। তারাও বংশীয় লোক, ক্ষমতাবান, সম্পদশালী ও বটে। যে জমিদার বাড়ি মৃত্যুপুরীর মতো শান্ত থাকতো, আজ তা নানা রঙের মানুষে কোলাহলপূর্ণ রূপ ধারণ করেছে। জমিদার বাড়ির ত্রিসীমানায় প্রবেশ করলো দুই কিশোরী। ওড়না দিয়ে মুখশ্রী আবৃত করে রেখেছে, শুধু চোখটা দেখা যাচ্ছে। নিজেদের যথাসম্ভব আড়াল করে চলেছে। গরিব মানুষরা জমিদার বাড়ির মানুষদের অপছন্দের তালিকার শীর্ষে। পা বাড়াতেই সামনে আবিষ্কার করলো জনসমাগমের স্রোত। লোহার ফটক পেরিয়ে প্রবেশ করলো জমিদার বাড়ির আঙিনায়। আশেপাশে নানা বয়সের মানুষ। চারদিকে চোখ বুলিয়ে নিল কিশোরীরা। মানুষের স্রোত ঠেলে বাড়ির আঙিনা পিছু ফেলে সদর দরজা পেরিয়ে পা রাখলো জমিদার বাড়ির অন্দরমহলে। জমিদার বাড়ির অন্দরমহল জনমানবে পূর্ণ হয়ে আছে। নামি দামি গহনাদি পোশাক পরিহিত মহিলারা দাঁড়িয়ে আছেন, কেউ বা বসে আছেন। দেখেই বোঝা যাচ্ছে সবাই উচ্চবিত্ত বংশের মানুষ। বাহিরের কোনো পুরুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। অন্তর্মহলের ঠিক মাঝখানে মেজ বউয়ের মৃতদেহ সহ খাটিয়া রাখা হয়েছে। খাটিয়ার পাশেই এক অষ্টাদশী কন্যা খাটিয়ার পা আঁকড়ে ধরে কান্না করছে। তার কিছুদিন এই 25 বছরের যুবক নির্জীব চাহনিতে
তাকিয়ে আছে মৃতদেহের দিকে। দুজনের অবস্থা বিধ্বস্ত, অথচ কেউ পাশে নেই সান্ত্বনা দেওয়ার মতো। আশেপাশে জমিদার বাড়ির মানুষদের আনাগোনা, কারো চোখে পানি নেই, সবাই চুপচাপ আছে। তাদের মাঝে খারাপ লাগা কাজ করছে নাকি মুখ দেখে বোঝার উপায় নেই। মেজো ভাইয়ের বাবা আর মা মলিন মুখে তাকিয়ে আছে মেয়ের নিথর দেহের দিকে। মাঝে মাঝে ফুফিয়ে কান্না করছে মেয়ের মা। নবনীতা পা বাড়িয়ে খাটিয়ার দিকে এগিয়ে গেল, পিছু পিছু শীতলাও এগোলো। নবনীতা স্থির চিত্তে তাকিয়ে রইল নাহার বেগমের দিকে। রক্তশূন্য মুখশ্রী ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, শরীরের সব রক্ত বেরিয়ে গেছে, ঠোঁটের কোণে বেশ খানিকটা ক্ষত দৃশ্যমান। মাথায় জড়িয়ে রাখা সাদা কাপড়টা রক্তে লাল বর্ণ ধারণ করেছে। কি ভয়ানক সেই দৃশ্য! তা দেখেই শরীরের লোম দাঁড়িয়ে গেল নবনীতার। চোখের নিচে কালো দাগও স্পষ্ট দেখা যাচ্ছে। শ্যামাবর্ণীয় রমণীর চেহারা এখনো মায়াবিনী লাগছে, অথচ এই গায়ের রঙের জন্য অবহেলিত হয়েছে মানবীটি। এমন করুণ পরিণতি কারো শত্রুরও না হোক। নবনীতা মনে মনে তাচ্ছিল্য হাসল। মানুষ বড়ই বিচিত্র। চোখ ঝাপসা হয়ে আসছে নবনীর, অশ্রু ঝরতে চাইছে। শীতলা কান্না করছে তার পাশে থেকে। এই ফকিন্নিদের কে অন্দরমহলে ঢুকতে দিয়েছে? রাশভারী কণ্ঠে বলে উঠল একজন। নবনীতার শীতলা রাশভারী আওয়াজে চমকে উঠল। আশেপাশের মানুষও কিছুটা চমকে উঠেছে। শীতলা ভয়ে গুটিসুটি মেরে রইল। নবনীতা চোখ তুলে সামনের দিকে তাকিয়ে দেখল জমিদার বাড়ির মেজো ছেলে বলেছে কথাটা। আহাদ রেহমানির চোখে মুখে লেপ্টে আছে বিরক্তি। ঘৃণ্য চোখে তাকিয়ে আছে দুই কিশোরীর দিকে। এই ছোট লোকদের বের করে দাও, এক মুহূর্ত আর দেখতে চাই না আমার সামনে। আবারও চিল্লিয়ে বলল কথাটা। অন্দরমহলের সকল মানুষের দৃষ্টি নবনীতা আর শীতলার দিকে। সবাই কেমন অদ্ভুত চোখে দেখছে। জমিদার বাড়ির মানুষও চুপ করে তামাশা দেখছে। এটা যে শোকের বাড়ি মনেই হচ্ছে না এখন। আশেপাশের মহিলারা কানাকানি শুরু করে দিয়েছে ইতোমধ্যে। নবনীর আত্মসম্মানে লেগেছে কথাটি। তার শরীর রাগে রিরি করে উঠল। ঘৃণাভরা দৃষ্টি ফেলল আহাদ রেহমানির দিকে। গরিব হয়েছে বলে তারা কি মানুষ নয়? এতটা অমানবিকভাবে অপমান করছে জনসম্মুখে। এই শোকবহ বেদনার পরিস্থিতি সে আর কথা বাড়ালো না। চুপচাপ দাঁতে দাঁত চেপে শান্ত রইল। অর্ধাঙ্গিনী মারা গেছে, তাও কোনো দুঃখ নেই, আর না আছে কোনো অনুতাপ। এখনো বিয়াদপের মতো ব্যবহার করছে। জমিদার বাড়ির পশুর কোনো মায়াদয়া নেই। নবনীতা তা চাক্ষুষ প্রমাণ পেল। চাচা, বাড়ি ভর্তি মানুষ, আর আপনি কি শুরু করলেন? শান্ত হন, আমি বিষয়টা দেখছি। আহাদ রেহমানির উচ্চস্বর শুনে বাহির থেকে ছুটে এসে এক যুবক পরিস্থিতি শান্ত করতে বলল। তাড়াতাড়ি বিদায় করো। কোথা থেকে সব উঠে চলে আসে ছোট লোকের বংশ সব। বলেই রাগে সিঁড়ি বেয়ে নিজ কক্ষে চলে গেলেন তিনি। সুঠামদেহী সুদর্শন যুবকটি নবনীতার সামনে এসে দাঁড়ালো। সামনে থাকা দুই কিশোরীর দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল। দুজনের মুখশ্রী ওড়না দিয়ে আবৃত, শুধু চোখ দুটো দৃশ্যমান। পরনে অতি স্বল্প মূল্যের সুতি বস্ত্র, তাও রংচটা। তা দেখে বুড়ো কুচকালো যুবকটি। একজনের চোখে ভয় বিরাজ করছে, আর একজনের চোখে এখন আগুন জ্বলছে। নবনীতার রাগী চোখের সামনে থাকা যুবকটির দিকে তালো। যুবকটি তা দেখেও কিছু বলল না। তোমাদের অনুমতি ছাড়া অন্তর্মহলে ঢোকা উচিত হয়নি, শান্ত কণ্ঠে বলল যুবকটি। আমরা মেজগিন্নিকে দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে, এক্ষুনি চলে যাচ্ছি। নবনীতা কাঠিন্যে গলা নিয়ে সহসা বলে উঠল। মেয়েটির তেজ আছে বুঝতে পারল নাইফ আরাব রেহমানি। এই 27 বছরের জীবনে জমিদার বাড়িতে কেউ এসে বাড়ির মানুষকে রাগ দেখিয়ে উচ্চস্বরে কথা বলা প্রথম দেখল। মনে মনে অভিভূত হলো সে। এমন ভাবে কেউ তার সামনেও কথা বলেনি। আজ প্রথম এমন দুঃসাহস দেখিয়েছে কেউ। সে আর কিছু বলে পরিস্থিতি খারাপ করতে চাইল না। নবনীতা আর এক মুহূর্ত দেরি করলো না সেখানে। সে শীতলতার হাত ধরে জমিদার বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। নাইফও পিছু পিছু সদর দরজা পর্যন্ত গেল। মেয়েটিকে দেখে মনে হচ্ছে ঝড়ের ন্যায় পা ফেলছে। নবনীতা কিছুটা হাঁটতেই তার ওড়না মুখশ্রী হতে আলগা হয়ে গেল। সে আবারও তা ঠিক করে জমিদার বাড়ির ত্রিসীমানা পেরিয়ে গেল শীতলার হাত ধরে। নাইফ দূর হতে দেখলো। মেয়েটার চেহারা স্পষ্ট দেখেছে সে। চেহারায় ওর রাগী ভাব, চোখে মুখে ফুটে উঠেছে জমিদার বাড়ির প্রতি তীব্র ঘৃণা। এসব দেখে মনে মনে বলল, তুমিও যদি প্রতিবাদী হতে চাচিমা, আজ তোমার করুণ পরিণতি হতো না। বলেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। পা ফেলে ভেতরে গেল। একটু পরেই দাফন করা হবে লাশ। প্রস্তুতি গ্রহণ করা শুরু হয়ে গেছে। চাচা, আসতে পারি? নাইফ কক্ষের বাহিরে প্রবেশ অনুমতি নিতে বলল। আহাদ রেহমানি হাতে থাকা আধ খাওয়া সিগারেটটা মেঝেতে ফেলে পিষে দিলেন। মুখে থাকা অবশিষ্ট ধোঁয়া নাটকীয় ভঙ্গিতে নাক দিয়ে ছাড়লেন। ভেতরে আসো। নাইফ অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করল। চাচা, চাচিমার লাশ দাফনে বাধা প্রদান করছে পুলিশ। নাইফ বলল কথাটা। আহাদ রেহমানির কথাটা শুনে চোখে মুখে বিরক্তিভাব দেখা গেল। নাইফ তা বুঝল।
এমনটা তো হওয়ার কথা না। তাড়াতাড়ি এসব ঝামেলা গেলেই শান্তি, তাও আবার পুলিশে প্যাচ বাঁধালো। এত কোলাহল আর ভালো লাগছে না। কণ্ঠে বিরক্ত ঠেলে বললেন আহাদ রেহমানি। চাচিমার বাড়ির লোক কেস ফাইল করেছে, চাচিমাকে খুন করা হয়েছে, পুলিশকে তারা এটা নাকি বলেছে। স্বাভাবিকভাবে বলল নাইফ। কথাতে মনে হলো সে আগে কিছু একটা আঁচ করতে পেরেছিল। আহাদ রেহমানি জঘন্য শব্দ প্রয়োগ করলেন মুখ দিয়ে। আমি বিষয়টা দেখে নিচ্ছি, শ্বশুরবাড়ির সাথে সকলের হিসাব কড়া গন্ডা মিটিয়ে দেব। বলে কক্ষ থেকে হনহনিয়ে বেরিয়ে গেলেন আহাদ রেহমানি। নায়েব তার চাচার এসব কাজে বিরক্ত, সবসময় মাথা গরম করে চলে। সেও নিচে চলে গেল। জমিদার বাড়ির পশ্চিমে পাথর বাঁধাই করা পুকুর রয়েছে। সিঁড়িযুক্ত পুকুরটি জমিদার বাড়ির পশ্চিমাংশের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। নির্মল আলো বাতাসে জায়গাটি ভরপুর থাকে সবসময়। পুকুরের পানি নীল বর্ণের, ময়লামুক্ত স্বচ্ছ পানিতে কারো প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায়। পুকুরটি পদ্ম ফুলে পূর্ণ। এই জায়গাটি পদ্মপুকুর নামেও পরিচিত। পুকুরের পাশে রয়েছে পাথর দিয়ে তৈরি বসার জায়গা। পুকুরের পাশে বসে আছেন আজম রেহমানি, তার সে আরও কিছু সংখ্যক লোক বিদ্যমান। সেখান থেকেই খবর পেয়েছে তার ভাইয়ের রাগারাগির কথা। এতটা রাগচোটা স্বভাবে ভীষণ রেগে আছেন আজম রেহমানি। সে আর অন্য কিছু বলে পরিবেশটা অশান্ত করতে চাইছেন না এই মুহূর্তে। চাচা, ছোট ভাইজান শহর থেকে চলে এসেছে, আপনার সাথে দেখা করতে চাইছে। মা, আপনি নবনীরে ওই জমিদার বাড়ি কেন পাঠাইলেন? আপনি তো জানেন ওই জমিদারের পোলারা গরিবরে দুই চোখে দেখতে পারে না। রাগী কণ্ঠে বলে উঠলেন গফুর মিয়া। জমিরন বিবি ছেলের কথা শুনে বললেন, তুই তো জানস জমিদার গিন্নি নবনীরে কত আদর করত। এখন যদি যাইতে না দিতাম নবনীও তাও যাইতো। শেষ দেখা দেখবার গেছে, এত কথা কইস না, যা কামে যা। গফুর মিয়া নবনীতার ওপর রেগে গেলেন। পরে দেখে নেবেন এই মেয়েকে। তিনি হনহনিয়ে কোদাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এই নিশুতি, বাইরে আয়, তোর বাপে কামে চইলা গেছে, আর ডরাইয়া পলাইয়ে থাকতে হইব না। ষষ্ঠদর্শী কন্যা মাটির দেয়ালের পিছু থেকে উকি দিল। বাপের ভয়ে চুপ করে লুকিয়েছিল। ধীরে ধীরে হেঁটে আসলো কিশোরী। জমিরন বিবি ঘরের সামনে কিছুটা জায়গা নিয়ে ছাউনি দিয়া সেখানে বসে আছেন। নিশুতি জমিরন বিবির কাছে এসে বসলো। দাদি আপা একাই গেল জমিদার বাড়ি, আমায় নিয়ে গেল না? নিশুতি অভিযোগের স্বরে বলল, তুই কি আসিলি নাকি? শহরে গেছিলি, একটু আগেই তো বাপের লগে আইলি, আইয়া আবার বাপের ভয়ে তো বাড়ির পিছে লুকাইলি। দাদি, তুমি আমারে ভীতু বলছো? আমি তো নয়নের বাইরে খুঁজতে গেছিলাম। আমতা আমতা করে বলল নিশুতি। দেখলাম তো কেমনে পলাইলি, তোর মা কই? নবনীতার মাঝেই বাড়িতে প্রবেশ করলো। মুখে কিছুটা রাগী ভাব এখনো আছে। জমিরন বিবি আর নিশুতিকে পাশ কাটিয়ে ঘরে চলে গেল। একটা কথাও বলল না। এমন হনহনিয়ে যা দেখে জমিরন বিবি আর নিশুতি তাকিয়ে রইল নবনীতার দিকে। নাহার বেগমকে কবর দেওয়া হয়েছে কিয়ত সময় আগেই। বৈঠকখানায় বসে আছেন আজম রেহমানি, আহাদ রেহমানি, নাইফ। তার সামনেই বসে আছেন নাহার রেহমানির বাবা হামিদ রহমান। মেয়ের মৃত্যুতে তিনি শোকাহত। কত টাকা লাগবে আপনার এই কেসটা উঠিয়ে নেওয়ার জন্য? আহাদ রেহমানি নীরবতা ভেঙে বললেন, আমার মেয়েকে আপনারা সবাই মিলে চক্রান্ত করে মেরে ফেলেছেন, আমি কেস তুলে নিব না। হামিদ রহমান সাহসা বললেন, কণ্ঠে ক্ষোভ বিদ্যমান। ঠিক আছে, চেয়েছিলাম আপনাকে কিছু টাকা দিয়ে মেয়ের শোক কমিয়ে দিতে। আপনি যখন চাইছেন না, আমার আর কিছু করার রইল না। আর আপনি কি কথাটা ভেবে বলছেন? পরে কিন্তু আফসোস করবেন। সুযোগ আছে, লুফে নিন। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি টাকা না নিলেও পুলিশ কিন্তু টাকা খাওয়ার জন্য হা করে আছে। বলেই কিটকিটিয়ে হাসলেন আহাদ রেহমানি। নাইফ আর আজম রেহমানি চুপ আছেন। তারা জামাই শ্বশুরের কথায় মাঝে নিজেদের জড়াতে চাইছেন না। হামিদ রহমান কথাটা নিয়ে কিছুক্ষণ ভাবলেন। আহাদ রেহমানি তা দেখে মনে মনে খুশি হলেন। সবাই টাকার কুমির। টাকা ছড়ালেই নিজের বাপ ও তাওই হয়ে যায়। সব টাকার ক্ষমতা। মজিদ, আমার কক্ষে আলমারিতে একটা বড় ব্যাগ আছে, নিয়ে আয়। উচ্চস্বরে হাঁক ছেড়ে আহাদ রেহমানি বললেন। বৈঠকখানার বাহিরে কথাটা শোনার সাথে সাথে মজিদ দৌড়ে চলে গেল। হামিদ রহমানের ভাবনার ইতি ঘটল। কত টাকা? ঠোঁট ভিজিয়ে বললেন তিনি। নাইফ আজম রেহমানি কিছুটা নড়ে চড়ে বসলেন। আহাদ রেহমানির ঠোঁটে কুটিল হাসি দেখা দিল। আপনার এই জন্মে আর টাকার অভাব হবে না, আপনার পরিবারকে বসিয়ে খাওয়াতে পারবেন। হাসি বজায় রেখে বললেন। মজিদ টাকার ব্যাগ টেবিলে রেখে বাহিরে চলে গেল। এই নিন, এখানে আপনার ভাবনার বাইরে টাকা আছে, আর সাবধানে যাবেন। কে কোথায় ওত পেতে বসে আছে কে জানে।
নাটকীয় ভঙ্গিতে বললেন আহাদ রেহমানি। এর মাঝেই সুদেহী সুদর্শন এক যুবক বৈঠকখানায় প্রবেশ করলো। আহাদ রেহমানি ছেলেকে দেখে হাসি বন্ধ করে দুঃখী ভাব ফুটিয়ে তুললেন মুখে। নাজিম, বাবা তোমার নানাকে এগিয়ে গিয়ে দিয়ে আসো, বৃদ্ধ হয়ে গেছেন, এই ভারী ব্যাগ নিয়ে যেতে পারবেন না। ঠিক আছে, চলুন নানা মশাই। বলেই ব্যাগটি টেবিল থেকে নিয়ে বাহিরে চলে গেল। হামিদ রহমানও পিছু পিছু ছুটলেন। তো ভাইজান কি বুঝলেন? টাকা পেয়ে শ্বশুর মশাই মেয়েকে ভুলে গেলেন। বলেই বিদ্রুপে হাসি হাসলেন আহাদ রেহমানি। তুমি একটু বাড়াবাড়ি করে ফেলছো। এমনভাবে টাকা অফার করা উচিত হয়নি। আজ সবার সামনে মেয়ে দুটোকে অপমান করছো। সবাই কি ভাবছে বলো তো? এরপর থেকে যেন এমন কোনো কথা আমার কানে আর না আসে। সাবধান। আজম রেহমানি গাম্ভীর্যতা বজায় রেখে বললেন। ঠিক আছে ভাইজান, মনে থাকবে। এখন পুলিশের কি করতে চাইছো? কি আর করব, পুলিশকেও টাকা দিতে হবে। আপনি চিন্তা করবেন না ভাইজান, আমি এই দিকটা দেখে নেব। বাবা, আপনার ছোট ছেলে এসেছে, দেখা করেননি? নায়েব আজম রেহমানিকে বলল। না, দেখা করেনি। এখন সে বিশ্রাম নিচ্ছে, হয়তো পরে দেখা করব। তুমি দেখা করেছো? করেছি। নাজিম কোথায় গেল? ওকে ডেকে নিয়ে আসো, কথা আছে জরুরি। ঠিক আছে, যাচ্ছি। বলেই নাজিমকে খুঁজতে গেল। নিকশ কালো অন্ধকারাচ্ছন্ন কক্ষ দেখতে কিছুটা ভৌতিক লাগছে। সূর্য ডুবেছে অনেক আগেই, ধরনী আধারে ছেয়ে গেছে। কক্ষের পর্দাগুলো বাতাসে উঠছে। ঝিঝি পোকার ডাক ভেসে আসছে পাশের জঙ্গল থেকে। একটা মেয়ে মাথা নিচু করে বসে আছে মেঝেতে, তাকে বিধ্বস্ত লাগছে। কান্না করতে করতে চোখের পানিও বোধহয় ফুরিয়ে এসেছে। জমিদার বাড়ির বড় বউ সীমা বেগম খাবার নিয়ে এসেছেন মায়ার জন্য। মেয়েটা মায়ের মৃত্যুতে বড্ড আঘাত পেয়েছে। কক্ষের দরজা ঠেলে প্রবেশ করলেন সীমা বেগম। কক্ষে অন্ধকার দেখে কিছুটা চমকে উঠলেন। ঘরে কি তবে কেউ নেই? অনুমান করে হেঁটে এসে টেবিলে খাবার রাখলেন তিনি। তারপর কক্ষের বাতি জ্বালালেন। মায়াকে মেঝেতে বসে থাকতে দেখে তিনি এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসলেন। মায়ের মাথায় হাত রাখলেন। মায়া কারো হাতের স্পর্শ পেয়ে মাথা তুলল। সামনে বড় মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল আবারও। সীমা বেগমের চোখে অশ্রু ভিড় করেছে। মা, আর কান্না করিস না, খেয়ে নে একটু। আমি খাবো না বড় মা, খেতে ইচ্ছে করছে না। আমি খাইয়ে দিচ্ছি, আয়। সীমা খাবার থালা নিয়ে এসে মেঝেতে বসলেন। তিনি খাবার মেখে মায়াকে খাইয়ে দিতে লাগলেন। মায়া চোখের পানি ফেলছে আর খাবার খাচ্ছে। এই নবনী ঘরে বাতিটা দে, তোর বাপে আইসা ঘর অন্ধকার দেখলে বাড়ি মাথায় করব। নবনীতা মায়ের আদেশ শুনে ঘরে গিয়ে কেরোসিন তেল দুটি কুপিতে ঢেলে দেশলাই দিয়ে আগুন জ্বালালো। তারপর দুই ঘরে টেবিলে কুপি রেখে বাহিরে আসলো। নবনী ঘর থেকে বেরিয়ে মায়ের কাছে গেল। আশা বেগম মাটির হাঁড়িতে ভাত বসিয়েছেন মাটির চুলোয়। আরেক চুলায় কচু শাক ভাজছেন আর মসুরের ডাল রান্না করছেন আগেই। পাশেই একটা কুপি জ্বলছে। চুলোর পাড়ে নিশুতি, নয়না, আসিফ বসে আছে। তারা মায়ের রান্না করা দেখছে অধীর আগ্রহে। এই তোদের দুজনের না কয়েকদিন পর পরীক্ষা, যা পড়তে বস। নবনীতা নিশুতি আর নয়নাকে বলল। আপা যাচ্ছি, দেখতেছে তো আসিফরে দেখে রাখছি। নিশুতি বলল। দে আসিফকে আমার কাছে, আমি ওকে কোলে নিয়ে রাখছি। বলেই 4 বছরের ভাইকে কোলে তুলে নিল নবনীতা। নিশুতি পড়ার জন্য ঘরে চলে গেল। তোরে কি আলাদা করে বলতে হবে? যা পড়তে বস। আপা, ভালো লাগছে না আমার, কাল পড়বো আমি। নয়না করুণ সুরে বলল। কালও একই কথা বলছিস, আজও সন্ধ্যায় বাড়ি এসছিস। আব্বা জানলে কি হবে জানিস? আমার কথা শোন। ঠিক আছে, যাচ্ছি, অঙ্ক শিখাই দিয়ে যাও। মন খারাপ করে বলে ঘরে গেল নয়না। তোর পড়া নাই, যা পড়তে বস, আসিফরে তোর দাদির কাছে দিয়ায়। ঠিক আছে, যাচ্ছি মা। বলেই আসিফকে দাদির কাছে রাখতে গেল নবনী। কিছুক্ষণ পর বাহিরে চেঁচামেচির আওয়াজে ঘর থেকে 3 বোন বেরিয়ে আসলো কি হয়েছে দেখার জন্য। জমিরন বিবি ও নাতিকে নিয়ে বাহিরে আসলেন। আশা আর গফুর মিয়ার কথা কাটাকাটি হচ্ছে। গফুর মিয়া রাগের এক পর্যায়ে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকা নবনীতা গালে থাপ্পড় মারলেন। তোরে আমি জমিদার বাড়ি যাইতে না করছিলাম না? আমার কথা না শুই না কেন গেলি? রাগে গফুর মিয়া চিল্লিয়ে বললেন। নবনী গালে হাত দিয়ে চুপ করে রইল। দু চোখে অশ্রু ভিড় করেছে তার। আপা ভাত খেয়ে আয়, আর মন খারাপ করে থাকিস না। নিশুতি নবনীর হাত ধরে টেনে বলল। নবনীতা চুপ করে বসে আছে খাটের ওপর, তার দৃষ্টি সামনে থাকা কুপির জ্বলন্ত আগুনের দিকে। চোখের পানি শুকিয়ে গেছে অনেক আগেই। আমি যাব না নিশু, তুই খেতে যা, আমার ক্ষুধা নেই। নিশুতি, যা ভাত খাইয়া নে, আমি নবনীরে খাওয়াই দিতেছি। রাগ কইরা থাকিস না, জানিস তো তোর বাপে একটু রাগী,
বাপের কথা একটু মাইন্না চলিস। হা কর, তোরে খাওয়াই দেই। বলেই আশা বেগম ভাত মেখে নবনীকে খাইয়ে দিতে লাগলেন। নবনী মায়ের কথায় ভাত খেতে লাগলো। মা, তুমি তোমার বড় মেয়েকে খাওয়াই দিচ্ছ, আমাকে তো দিলা না। খারাপের ভাব করে বলল নয়না। আয় আমার কাছে আয়, তোরেও খাওয়াই দিতেছি। বলেই নয়নাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো আশা বেগম। মা, আব্বা আমার সাথে এমন খারাপ ভাবে কেন কথা বলে? আমি তো তোমাদের কথা শুনে চলি। শুধু জমিদার বাড়ি গিয়েছিলাম তাই বলে আমাকে মারলো? বিমর্ষ ভাব নিয়ে কথা বলল নবনী। আশা বেগম মেয়ের দিকে করুণ চোখে তাকালেন। কি উত্তর দিবে মেয়েকে? তার কাছে তো কোনো উত্তর নেই। তোর বাপের কথা মাইনা চলবি, আর কথা না কইয়া দুই বোন ভাত খা। টাকার পরিমাণ ঠিক আছে তো পুলিশ বাবু? সামনে বসে থাকা পুলিশকে উদ্দেশ্য করে বলল আহাদ রেহমানি। মুখে লেপ্টে আছে হাসি। আয়েশি ভঙ্গিতে বসে আছে শিমুলপুরের আওতাধীন থাকা পুলিশ অফিসার রায়হান শেখ। বয়স 30 হবে হয়তো। শরীরে গঠন ছিমছাম, দেখতেও খারাপ না। চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর আহাদ রেহমানির কথা শুনছেন। আমি কেস ঢিসমিস করতে টাকা নেই না। ভরাট কণ্ঠে বলে উঠল রায়হান। আহাদ রেহমানির হাসি মাখা মুখ কালো হয়ে গেল। কেসটা থেকে তার নিষ্পত্তি পেতে হবে, এতে তার সম্মান জড়িয়ে আছে। আর কত টাকা লাগবে তোমার? আমি তো বললাম আমি কাজের বিনিময়ে টাকা অফার করলে নেই না, আমি ঘুষ খাই না। রায়হান একটু নড়ে চড়ে বসলো। আমায় টাকা অফার না করে সেই টাকা সুন্দর করে উপহারের কাগজে মুড়িয়ে উপহার হিসেবে দিলেই আমি খুশি। আমি আবার সকলের উপহার গ্রহণ করি। বলে হাসলো রায়হান। আহাদ রেহমানির মুখ খুশিতে চকচক করে উঠল। তিনি টাকার ব্যাগটা সুন্দরভাবে প্যাকিং করে রায়হানের হাতে দিলেন। সমস্যা নেই, আপনার কাজ হয়ে যাবে। আপনার উপহারে আমি অনেক খুশি। আজ চলি, আবার দেখা হবে। বলেই আহাদ রেহমানির কক্ষ থেকে বেরিয়ে গেল রায়হান শেখ। আহাদ রেহমানি সিগারেট জ্বালিয়ে খেতে লাগলেন। তুই এত রাতে ছাদে কি করছিস? নাইফ একটু একাকী থাকার জন্য ছাদে এসেছিল। এসে দেখলো নাজিম ছাদে দাঁড়িয়ে আছে। সে এসে নাজিমের পাশে দাঁড়ালো। ভালো লাগছিল ভাই, তাই এসেছি বিশুদ্ধ বাতাসে। ও দুজনের মাঝে পিনপিনে নীরবতা। ভাই, আমার এই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে এই বাড়ির দূষিত বাতাসে। নাজিম নিরস প্রাণহীন গলায় বলল কথাটা। নায়েব শুনেও চুপ রইল। ভাই, মা আমাদের কথা ভালো না একবারও। অন্তত আমার আর মায়ার কথা ভাবতো, আমাদের একা করে চলে গেল। চাচি কি নিজেই আত্মহত্যা করেছে নাকি মেরে ফেলা হয়েছে? কিছুই বুঝতে পারছি না রে। বিড়বিড় করে বলল নাইফ। নাজিম নিজের ভাবনায় এতটাই ডুবে আছে যে নাইফের কথা তার কান অবধি পৌঁছায়নি। কক্ষে যা তুই, অনেক রাত হয়েছে। যাচ্ছি। ও শোন শোন শোন, ছোটর সাথে তোর দেখা হয়েছে? না ভাই, সে তো আমাদের কারোর সাথেই কথা বলছে না। নাজিম চলে গেল তার নিজ কক্ষে। নায়েব ছাদেই দাঁড়িয়ে থাকলো। ছাদ থেকে পদ্ম পুকুরের দিকে তাকালো। আশেপাশে অন্ধকার, তার মাঝেও মানুষের অস্তিত্ব দেখতে পেল। কেউ একজন হারিকেন হাতে যাচ্ছে। নায়েব কৌতূহল নিয়ে তাকিয়ে রইল। কে হতে পারে বোঝার চেষ্টা করলো। নবনীতা, নিশুতি আর নয়না স্কুলে যাবে। সকালে তারা তিনজনে পান্তা খেয়েছে। সকালে আশা বেগম রান্না করেননি। গফুর মিয়া বাজারে গেছেন সবজি বিক্রি করতে। জমিরন বিবি গাছের নিচে বসে খেজুরের পাতার পাটি বুনছেন। পাশে আসিফ বসে খেলছে। কিরে, তোদের হলো? স্কুলে যেতে দেরি হয়ে যাবে। নবনীতা ঘরের বাইরে দাঁড়িয়ে ডাকছে দুজনকে। নিশুতি আর নয়না ঘর থেকে বেরিয়ে আসলো। তিনজন স্কুলে যাবে এমন সময় গফুর মিয়া হাতে মাছ নিয়ে ঢুকলেন। তা দেখে নবনীতা, নিশুতি আর নয়না দাঁড়িয়ে গেল। তিনি মেয়েদের পাশ কাটিয়ে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালেন। আশা বেগম স্বামীকে দেখে এগিয়ে এসে মাছটা হাত থেকে নিয়ে কাটতে গেলেন। আশা 2 দিন পর নবনীরে দেখতে আইব। তাড়াতাড়ি বিয়াটা দিয়া দিতে হইব। মায়াটা বড় হইছে। মেলা পড়াইছি তোর কথায়। এইবার যেন বিয়াটা না ভেঙে দিস। ওরে কইয়া দিস আমি জমিতে জায়গা। বলেই মাঠে চলে গেলেন। আশা বেগম স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন স্বামীর যাওয়ার দিকে। কয়েকদিন আগেও নবনীকে দেখতে এসেছিল ছেলে পক্ষ। এসেই নবনীকে দেখে পছন্দ হলেও পরে কোনো এক কারণে বিয়ে ভেঙে যায়। আবারও বিয়ের জন্য তড়িঘড়ি করছেন। তিনি মেয়েদের দিকে তাকালেন। নবনীতা মুখ থমথমে করে দাঁড়িয়ে আছে। সে মায়ের দিকে তাকিয়ে বোনদের নিয়ে স্কুলে চলে গেল। জমিরন বিবি ছেলের কথা শুনেও কিছু বললেন না। তিনি জানেন তার ছেলে একরোখা, যা বলবে তাই করবেই। মেয়েটাকে বিয়ে নিয়ে অনেক চাপ দিচ্ছেন। অনেক কষ্ট করে 10ম শ্রেণী পর্যন্ত পড়েছে মেয়েটা। পড়ে শিক্ষক হওয়ার ইচ্ছা।
মেয়েটার ইচ্ছে হয়তো আর পূরণ হবে না, ভাবতেই খারাপ লাগছে জমিরন বিবির। কক্ষের বারান্দায় চেয়ারে বসে আছে এক যুবক, পরনে কালো শার্ট আর প্যান্ট, পায়ে চামড়ার কক্ষে পরা জুতা, চোখে সাদা ফ্রেমের চশমা, ভেজা চুলগুলো কপালের সাথে লেপ্টে আছে। হাতে তার এক কাপ চা, মাঝে মাঝে চায়ে চমক দিচ্ছে আর বইয়ে চোখ বোলাচ্ছে। বারান্দায় কয়েকটা ফুলের গাছ রয়েছে, সেখানে একটা চেয়ার আর টেবিল রয়েছে। টেবিলে কয়েক আইন অনুষদের বই, সেখান হতেই একটা বই পড়ছে যুবকটি। আশেপাশে আরো বই ছড়িয়ে ছিটিয়ে আছে। সকালে স্নিগ্ধ আবহাওয়ায় পড়া ভালো মনে থাকে। ম্যাট্রিক পরীক্ষার পরেই পড়াশোনা করতে আজম রেহমানি তার ছোট ছেলেকে শহরে পাঠায়। পড়াশোনা শেষ করে কাল বাড়ি আসে আর এসেই দুঃসংবাদ শুনে। ভেতরে ভেতরে প্রচন্ড ভেঙে পড়েছিল, তাও শক্ত থেকেছে। জানাজা থেকে এসে আর কক্ষের বাহিরে যায়নি। কিছুটা ব্যথিতর কণ্ঠের চিৎকার যুবকটির কানে পৌঁছাচ্ছে, হয়তো কেউ কাউকে আঘাত করছে। যুবকটি বইটা বন্ধ করে উঠে দাঁড়ালো। বারান্দায় তাকিয়ে নিচে তাকিয়ে দেখলো মজিদ এক লোককে মারছে লাঠি দিয়ে। লোকটি মজিদের পায়ে ধরে বলছে তাকে যেন না মারে, তবুও কথা না শুনে নির্দয়ভাবে মারছে। কি করুণ সেই চিৎকার! আহা, মানুষ বুঝি এতই খারাপ হয়? এখানে কি হচ্ছে? লোকটাকে মারছো কেন? গম্ভীর কণ্ঠে যুবকটি বলে উঠল। মজিদ যুবকটির কথা শুনে মারা বন্ধ করলো। কিছুটা ভয় পেয়েছে সে। ভীতমুখে যুবকটির দিকে তাকিয়ে থাকলো। যুবকটি মজিদকে চুপ থাকতে দেখে বিরক্ত হলো। হা করে তাকিয়ে আছো, কি বলছি শুনতে পাওনি? বিরক্তি ভাব নিয়ে বলল, আসলে ছোট ভাইজান, এই লোক ছোট চাচার কথা শুনে নাই, তাই চাচার আদেশে মারতেছিলাম। ভীতস্বরে বলল মজিদ। লোকটাকে আর মেরো না, আমি চাচার সাথে কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে। মজিদ লাঠি রেখে ব্যস্ত ভঙ্গিতে চলে গেল। লোকটি যুবকটিকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিলেন। আগের মতোই রয়ে গেল সবকিছুই, বদলালো না এই জমিদার বাড়িতে। সবাই নিজ সত্তাকে আড়াল করে চলছে, অথচ যে নিজেকে যেভাবে দেখাচ্ছে সে তেমন নয়। জমিদার বাড়ির দেয়াল তো ছলনা, বিশ্বাসঘাতকতার আর মানুষের আহাজারি দিয়ে তৈরি। বিড়বিড়িয়ে বলল যুবকটি। দৃষ্টি তার পদ্মপুকুরের পাশে অবস্থান করা কিছু মানুষের দিকে। দেখেই হাসল যুবকটি। হাসির কারণ অজানাই থাক। আজ নবনীতাকে ছেলের বাড়ি থেকে দেখতে এসেছে। ছেলের মা, বাবা, বোন আর ঘটক। নবনীতা খাটের এক কোণে শাড়ি পরে বসে আছে, মাথায় ঘোমটা দেওয়া, তার মুখে কোনো সজ্জা নেই, দৃষ্টি মাটিতে নিবদ্ধ। ছেলের মা নবনীতাকে দেখে মুখ কুঁচকে কথাটা বলে উঠলেন। তা শুনে আশা বেগম ভীত মুখে স্বামীর দিকে তাকান। গফুর মিয়ার মুখ থমথমে। নবনীতা কথাটা শুনেও চুপ রইল। সে জানতো এমন কিছু হবে। মনে মনে তার ছেলের হাসি হাসলো। মানুষ তো সৌন্দর্যের প্রজারই। আরে সমস্যা নেই, গায়ের রং শ্যামলা হইলেও কি, মাইয়া সব কাম জানে, একদম লক্ষ্মীমন্ত মাইয়া, সব কথা শুনে বাপ মায়ের। ঘটক পা চিবাতে চিবাতে বলল কথাটা। ছেলের বাবা মায়ের কোনো ভাবাবেগ দেখা গেল না। মেয়ে তাদের পছন্দ হয়নি, মুখ দেখে বোঝা যাচ্ছে। ছেলের বোন নবনীতার দিকে তাকিয়ে ভাবছে, মেয়েটার চেহারায় মায়া আছে, কাজল কালো চোখ, ঘন পাপড়ি, দেখতেই ভালো লাগছে। মুখে কোনো প্রসাধনী ব্যবহার করে না তা স্পষ্ট। ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে, কালো কুচকুচে তিলটা যেন মেয়েটাকে আরো মায়াবিনী করে তুলেছে। মেয়েটাও লম্বা আছে, শুধু গায়ের রং চাপা। সে জানে তার মা এই মেয়ে পছন্দ করবে না। সে ভাইয়ের দিকে তাকালো, মুখ দেখে বোঝার চেষ্টা করলো মেয়ে পছন্দ হয়েছে কিনা। ছেলেটি নবনীতার দিকে একবার তাকিয়ে আর তাকায়নি, মুখটা গম্ভীর করে রেখেছে। হয়তো পছন্দ হয়নি। আশা বেগম হালকা খাবারের ব্যবস্থা করলেন। সবাই চুপচাপ খেতে লাগলো। নবনীতার এইভাবে সবার সামনে বসে থাকতে বিরক্ত লাগছে। সবাই কেমন খাচ্ছে আর সে সামনে বসে আছে। নবনীতা ঘোমটার আড়াল থেকে চোখ তুলে সামনে বসা মানুষের দিকে তাকালো। সবাই খেতে ব্যস্ত। সে চোখ ঘুরিয়ে ছেলের দিকে তাকালো। ছেলের বয়স 28, 29 হবে হয়তো। দেখতে নবনীতার থেকে ফর্সা, চেহারা ভালো আছে মোটামুটি। ছেলেটা একটু স্বাস্থ্যবান। সাদা পাঞ্জাবির ওপর দিয়ে সদ্য 6 মাসের গর্ভবতী মহিলাদের মতো পেটটা উপর দিয়ে উকি দিচ্ছে। সে চোখ ঘুরিয়ে গফুর মিয়ার দিকে তাকিয়ে দেখলো তিনি থমথমে মুখে দাঁড়িয়ে আছেন। খাবার খেয়ে সবাই বসে আছে। হাইটা দেখাও তো মাইয়া, দেখি একটু। হাঁটতে পারো নাকি? ছেলের মা কথাটা বলে উঠলেন। নবনীর মেজাজ বিগড়ে গেল। সে তখন হেঁটে এলো, তখন কি দেখেনি নাকি? আশা বেগম মেয়েকে ইশারা করে হেঁটে দেখাতে বললেন। নবনীতা মায়ের কথা শুনে হেঁটে দেখালেন। মাইয়া, তোমার চুলটা দাও তো, দেখি কত বড়। নবনীতার রাগ আরো বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করতে লাগলো। সে কিছু বলে তার বাবা মাকে ছোট করতে চাইল না। আশা বেগম নবনীতার চুলার খোপা খুলে দিলেন। কালো ঘন চুল গোটা পিঠ জুড়ে ছড়িয়ে পড়লো। চুলগুলো কোমর ছাড়িয়েছে। ছেলের বোন চুল দেখে অবাক হলো। চুলগুলো ঢেউ খেলানো। একটু পর নবনীতা মাথায় ঘুমটা দিল। ভাই সাহেব, সবকিছু ঠিক আছে, শুধু মাইয়ার গায়ের রংটা একটু বেশি চাপা। বাড়িতে যাইয়া আমগো সিদ্ধান্ত ঘটকরে দিয়ে জানাইয়া দিমু। আজ আসি।
ছেলের বাবা কথাটা বলে বিদায় নিলেন পরিবার সহ। গফুর মিয়া তাদের এগিয়ে দিয়ে আসতে গেলেন। নবনীতা আর দেরি না করে তার দাদির ঘরে চলে গেল। সেখানে নয়না, নিশুতি আর আসিফ বসেছিল। নবনীতা এসে চুপচাপ বসে পড়ল তাদের পাশে। ভাইজান, ব্যবসার অবস্থা জমজমাট, তবে কয়েকদিন ধরে কিছু মানুষ খুব ঝামেলা করছে, সময় মতো টাকা দিচ্ছে না, এখন কি করা যায়? আহাদ রেহমানি কিছুটা চিন্তিতভাবে টেনে বললেন। আজম রেহমানি হাতে থাকা পানি টেবিলের উপর রাখলেন। সেও এসব বিষয় নিয়ে ভাবছেন। তোমায় কি ওরা ভয় পাচ্ছে না? এখন সবাই যদি টাকা দেওয়া বন্ধ করে তাহলে ব্যবসার কি হবে বুঝতে পারছো? যে করেই হোক তুমি তাদের থেকে টাকা সংগ্রহ করো, তবে সাবধান, কারো যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে ভাইজান, আপনার ছোট ছেলে আজ আমার কাছে এসেছিল। আজম রেহমানি ভুরু কুচকে বলল। কেন? আজ সকালে মজিদ একজনকে মারছিল, সেটা দেখে নিয়েছে, তাই আমার কাছে জানতে চেয়েছিল মারার কারণ। আমি কিছু উল্টাপাল্টা কথা বলে সামনে নিয়েছি, সেটা শুনে বলেছে এমন করে কাউকে যেন অত্যাচার না করা হয়। তুমি এমন নির্বোধের মতো কাজ কেন করো? ছেলেটা অনেকদিন পর ফিরেছে, এইসব দেখে আবার চলে গেলেই হয়। এখন থেকে এইসব ওর চোখে যেন না পড়ে। কিছুটা ধমকে বললেন আজম রেহমানি। ঠিক আছে ভাইজান। নাজিমকে ব্যবসায় সামিল হতে বলছো? জি ভাইজান, তবে সে চায় না ব্যবসায় নিজেকে জড়াতে। বংশ পরম্পরায় প্রবাহিত ব্যবসায় নিজেদের ছেলেরা এখন সামিল হতে চাচ্ছে না। নাইফ তো অল্প কিছু কাজে যুক্ত আছে, তাও ব্যবসার সকল খবর জানে না, আর এরা দুইজন তো ব্যবসা বিমুখ হয়ে গেছে। কিছুটা হতাশা নিয়ে বললেন আজম রেহমানি। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। নিশুতি বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকিয়ে নবনীতাকে খুঁজে চলেছে। নবনীতা অনেকক্ষণ আগেই অশ্রুসিক্ত নয়নে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আজও গফুর মিয়া আশা বেগমের সাথে কথা কাটাকাটি করেছেন, কারণ নবনীতাকে ছেলেপক্ষের পছন্দ হয়নি। রাগারাগি করার সময় নবনীতাকে তার বাবা গালমন্দ করেছেন। সেই কথাগুলো সহ্য না করতে পেরে বাড়ি থেকে কান্না করতে করতে দৌড়ে বেরিয়ে গেছে। এই অল্প সময়ে কই গেল কে জানে। নিশুতি, নয়না, শীতলা আর আশা বেগম খুঁজে চলেছে আলাদা আলাদা স্থানে। এই মেয়ে, এই সন্ধ্যাবেলায় নির্জন স্থানে একা একা কি করছো? পুরুষালী ভরাট কণ্ঠ শুনে নিশুতি চমকে গেল। কিছুটা ভয়ও পেল সে। পিছে তাকিয়ে সাদা পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন যুবককে দেখতে পেল। যুবকটির পরনে সাদা পাঞ্জাবি দেখে আরো কিছুটা ভয় পেয়ে গেল। সে হচ্ছে সন্ধ্যার সময় ভূত সাদা কাপড় পরে ঘুরে বেড়ায়। তাহলে কি সে ভূতের কবলে পড়ল? সে ভীত হয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু বলতে থাকে। তার শরীর শীতল হয়ে আসছে ভয়ে। কিভাবে পালাবে বুঝতে পারছে না, পাও চলছে না, শরীরও ভারী হয়ে এসেছে। নাজিম ভুরু কুচকে তাকালো। মেয়েটা এমন করে আছে কেন? আর কি বিড়বিড় করছে? আশেপাশে থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। নিশুতির কন্যা ঘরে তা প্রবেশ করেছে। নিশুতি চোখ পিটপিট করে তাকিয়ে দেখলো যুবকটি কেমন গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে আছে। মাথায় ওড়না দাও, আজান দিচ্ছে। নিশুতি তা শুনে কিছুটা কেঁপে উঠল। ভীত নয়নে ভালোভাবে যুবকটির দিকে তাকালো। পায়ের দিকে তাকিয়ে দেখলো পা মাটিতে। তার মানে সামনে থাকা মানুষটি ভূত নয়। সে বুকে ফু দিল, ওড়না দিয়ে মাথাটা আবৃত করলো। আপনি তার মানে ভূত না? আপনাকে অযথাই ভয় পাচ্ছিলাম। আপনি কে? আগে তো দেখিনি কখনো এই গ্রামে। নাজিম বিস্মিত হলো কথাটা শুনে। তাকে ভূত ভেবেছে এই মাথা গোমোটা মেয়ে। আর কি বলল তাকে চিনে না? এই গ্রামে সবাই তাকে চেনে, অথচ মাথা মোটা মেয়ে চেনে না। জমিদার বাড়ি চিনো? চিনি। আপনি বুঝি চেনেন না? আপনাকে রাস্তা চিনিয়ে দেব? নাজিম এমন বোকা বোকা কথা শুনে আশ্চর্যিত হলো। এই মেয়ের মাথায় গোবর আছে। আমি জমিদার বাড়ির ছেলে, আহাদ রেহমানির একমাত্র পুত্র। গাম্ভীর্যের সঙ্গে বলল নাজিম। নিশুতির কানে কথাটা প্রবেশ করতেই কিছুটা ভয় পেল। জমিদার বাড়ির সবাই মন্দ মানুষ, তাদের থেকে দূরে থাকতে হবে। সামনে থাকা মানবটিকে এখন তার বাঘ মনে হচ্ছে। নিশুতি ঢোক গিলে পেছনের দিকে পৌঁছাতে লাগলো। নাজিম চুপচাপ মেয়েটার কার্যকলাপ দেখছে। হঠাৎ ধূপ করে কিছু পড়ে যাওয়ার আওয়াজে নাজিম কিছুটা চমকে উঠেছে। সামনে তাকিয়ে দেখলো বোকা মেয়েটা কাদো কাদো মুখ করে পা ধরে আছে। নাজিমের কন্দনরত মুখ দেখে কিছুটা মায়া হলো। সে এগিয়ে গেল মেয়েটির দিকে। জমিদার বাড়ির দিকে ছুটে চলেছে একটা জিপ গাড়ি। শহরের সড়ক পেরিয়ে জমিদার বাড়ির গ্রামে রাস্তায় প্রবেশ করেছে গাড়িটি। চারিদিকে অন্ধকার হয়ে আসছে। আবছা আবছা গ্রামের দৃশ্য দৃশ্যমান হবে। রাস্তার এদিকে তেমন বাড়িঘর নেই। পরিবেশটা কেমন যেন শুনশান। গাড়িতে সামনের দিকে বসে আছে এক মানব, তার দৃষ্টি প্রকৃতির দিকে। পাশেই চালক গাড়ি চালাতে ব্যস্ত। হঠাৎ গাড়িটি থেমে যাওয়ায় মানবটির সামনের দিকে ঝুঁকে পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। চালকটি ভীত মুখে তাকালো পাশে বসা যুবকটির দিকে। কি হলো, হঠাৎ গাড়ি কেন থামালেন চাচা? দৃষ্টি চালকের দিকে নিবদ্ধ করে বলল। ছোট বাবা, একটা কাম হইয়া গেছে। কিছুটা ভীতিগ্রস্ত হয়ে বলল লোকটি। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হইয়া গেছে একজনের।
ও শিট, আপনি এখন বলছেন? আমি তো বুঝতেই পারিনি। বলেই হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বেরিয়ে গেল যুবকটি। গাড়ির কয়েক পা দূরেই একটা শাড়ি পরিহিত রমণী আঘাত পেয়ে ছটফট করছে। জিপের আলোতে তা স্পষ্ট দেখতে পেল যুবকটি। দৌড়ে ঘটনাস্থানে গেল। নবনীতার কপাল ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে, ব্যথায় উঠতে পারছে না। হয়তো আরো কোথাও লেগেছে। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। চারদিক কেমন অন্ধকার হয়ে আসছে। এর মাঝে এসে বুঝতে পারলো কেউ একজন তাকে উঠানোর চেষ্টা করছে। নবনীতা আধো আধো চোখে তাকালো ব্যক্তিটির দিকে। তাকিয়ে দেখলো শহরে বাবুর মতো জামা কাপড় পরিহিত এক যুবক তাকে উঠানোর চেষ্টা করছে। তুমি চোখ খোলা রাখো, চোখ বন্ধ করো না। তোমাকে হসপিটালে নিয়ে যাব, একটু সময় দাও। যুবকটির কথা কর্ণকুহারে প্রবেশ করতেই নবনীতা কিছুটা কেঁপে উঠল। পুরুষালী কণ্ঠে কিছু একটা ছিল। আমি উঠতে পারছি না। ঠোঁট নাড়িয়ে ধীরে বলে উঠল নবনীতা। ব্যথিত কণ্ঠে কিছুটা কম্পন স্পষ্ট। যুবকটির সামনে দাঁড়ানো গাড়ির চালককে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলল। নবনীতার চোখ বন্ধ হয়ে আসছে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। আশেপাশে কেউ নেই। কেমন গা ছমছমে পরিবেশ। তুমি চোখ বন্ধ। আর কিছু শুনতে পেল না নবনীতা। তার আগেই অন্ধকারের অতল রাজ্যে হারিয়ে গেল সে। নিঃশ্বাসও ক্ষীণ হয়ে এসেছে তার। এর মাঝেই পরিবেশটাও কেমন রূপ বদল করলো। শোষ করে বাতাস বইতে লাগলো ধরণীতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। প্রকৃতির দমকা হওয়া পরিবেশকে অশান্ত করে তুলেছে। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে নবনীতা। এখনো চেতনা ফেরেনি। যুবকটি মেয়েটিকে নিয়ে চিন্তিত হয়ে পায়চারি করছে। এর মাঝে নার্স এসে যুবকটিকে জানালো মেয়েটির চেতনা ফিরেছে। কথাটা শুনে যুবকটি দ্রুততার সহিত মেয়েটির কাছে গেল। নবনীতা শুয়ে স্থির চিত্তে তাকিয়ে আছে পাশের দেয়ালের দিকে। তার কপালের একপাশে ব্যান্ডেজ করা। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। আফসোস হয় নিজের ভাগ্যের জন্য। ছোটবেলা হতে বাবার আদর পায়নি, পেয়েছে অবজ্ঞা অবহেলা। আজ কেন সেই শহুরে বাবু তাকে বাঁচালো? না বাঁচালে তো সে মরে যেত, আর বাপের চোখের বালি হতো না সে। কান্না করছো কেন? মাথা ব্যথা করছে? নরম শিরে শুধালো যুবকটি। নবনীতা চোখ দেয়াল থেকে চোখ সরিয়ে সামনে দণ্ডায়মান ব্যক্তির দিকে দৃষ্টি ফেলল। হালকা মাথা ব্যথা করছে। নবনীতার স্বর ধীর। ওহ, চাচার তরফ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমাদের গাড়িতেই তোমার দুর্ঘটনা হয়েছে। চাচা তোমাকে খেয়াল করেনি। আপনাদের কোনো দোষ নেই, আমি বেখেয়ালি হাঁটছিলাম। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। তোমার পরিবারের সদস্যরা হয়তো তোমার জন্য চিন্তা করছে। ঠিক আছে। নাজিম নিশুতির পায়ে আঘাতপ্রাপ্ত স্থানে তার রুমাল বেঁধে দিয়েছে। নিশুতির চোখে পানি চিকচিক করছে। বাড়িতে কিভাবে যাবে এই আঘাত নিয়ে? আর আবহাওয়া খারাপ এখন। নিশুতি ফুফিয়ে উঠল। আমি জানি না। কন্দনরত কণ্ঠে বলল নিশুতি। নাজিম দীর্ঘশ্বাস ফেলল। নগ্ন পায়ে চলাচল করলে তো আঘাত লাগবেই। বাড়ির রাস্তা দেখিয়ে দাও, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। নিশুতি কথাটা শুনে চমকালো। এই জমিদার বাড়ির নিকৃষ্ট মানুষ ভালো মানুষ কবে হলো? তার ভয়ও লাগছে। আশেপাশে কেউ নেই যে তাকে সাহায্য করবে। জমিদার বাড়ির ছেলেকে তার সাথে দেখলে বাড়ির মানুষ তাকে বকবে। তুমি যাবে নাকি আমি চলে যাব? গম্ভীর কণ্ঠে বলল নাজিম। চলুন, মিনমিন করে বলল নিশুতি। নাজিম নিশুতির রাতে হাত ধরে রাস্তা দিয়ে এগিয়ে যেতে লাগলো। পুরুষালী ছোঁয়ায় নিশুতির ছোট্ট সত্তাটা কেঁপে উঠল। কিশোরী মনে অস্থিরতা বিরাজতে লাগলো। জমিদার বাড়ির জিপ গাড়িটি নবনীতার বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় এসে দাঁড়িয়েছে। আশেপাশের জঙ্গল হতে পোকার ডাক ভেসে আসছে। জিপের আলোতে আশপাশ কিছুটা আয়নময় হয়ে আছে। নবনীতা যুবকটির সাহায্যে গাড়ি হতে নামলো। যুবকটি দৃঢ়ভাবে হাত ধরে আছে, যেন নবনীতার দুর্বল শরীর নিয়ে পড়ে না যায়। নবনীতার কেমন অস্বস্তি হচ্ছে। এমন অচেনা একটা ছেলের হাত ধরে আছে, বিষয়টা দৃষ্টিকটু লাগছে তার কাছে। সে হাঁসফাঁস করতে লাগলো। আশেপাশে তাকালো কেউ আছে নাকি? না, নেই। হাঁপ ছেড়ে বাঁচল। গ্রামের মানুষ রাতে একটা ছেলে মেয়েকে একসাথে দেখলে নানান কথা রটাবে। হারিকেন জ্বলছে সামনের বাড়িতে, ওইটা তোমার বাড়ি? গম্ভীর কণ্ঠে বলল যুবকটি। নবনীতা মাথা নাড়িয়ে হা বলল। যুবকটি নবনীতার হাত ধরে ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো। তোমার নামটাই তো জানা হলো না। শান্ত কণ্ঠে বলে উঠল যুবকটি। নবনীতার দৃষ্টি বাড়ির দিকে থাকায় চমকে উঠল কথাটা শুনে। আমার নাম নবনীতা জাহান। নিজেকে ধাতস্থ করে উত্তর দিল। তোমার বাড়ির সামনেই চলে এসে বাড়িতে দিয়ে আসবো কি? না না, আমি একাই যেতে পারবো। সত্যি তো? জি। নবনীতার হাত ছেড়ে দিল যুবকটি। নবনীতা দুর্বল শরীর নিয়ে কয়েক পা এগিয়ে গেল। যুবকটি এখনো দাঁড়িয়ে আছে সেখানটায়। নবনীতার কিছু একটা মনে হতেই পিছু ফিরে তাকালো। তাকিয়ে দেখলো ছেলেটি এখনো দাঁড়িয়ে আছে। আপনি আমায় সাহায্য করলেন, তার জন্য ধন্যবাদ। অন্য কেউ হলে হয়তো পালিয়ে যেত। আপনি সাহায্য করলেন, অথচ আপনার নাম পরিচয় কিছুই জানা হলো না। আপনার পরিচয়টা জানতে পারি? ইতস্তত ভাব নিয়ে বলল নবনীতা।
যুবকটি শ্যামাবর্ণীয় রমণীর কথাটা শুনে মৃদু হাসল বোধহয়। তাকে কেউ চিনে না এমন মানুষও গ্রামে আছে। নবনীতা আবছা আলোয় দেখল যুবকটির মৃদু হাসি। প্রকৃতির বাতাসে চুলগুলো নড়ছে। ছেলেরা বুঝি এতটা সুন্দর হয়, এসব ভেবেই নবনীতা একটু অন্যমনস্ক হলো। নিকুঞ্জ আউসাফ রেহমান আমার নাম। আমি একজন সলিসিটর। তোমার বোঝার সুবিধার্থে আমার পরিচয় হলো, আমি জমিদার আহসান রেহমানের ছোট নাতি। এই আমার ছোট্ট পরিচয়। নবটা কথাটা শোনা মাত্রই তার মুখটা থমথমে হয়ে গেল। তার মানে জমিদার বাড়ির একজন সদস্য যুবকটি, এমনটা সে আশা করেনি। সে সামনে দাঁড়িয়ে থাকা নিকুঞ্জের দিকে তাকিয়ে দেখল, তারপর সেখানে না দাঁড়িয়ে দ্রুত পা ফেলে বাড়ির ভেতরে ঢুকে গেল। নিকুঞ্জ ভুরু কুচকে তাকালো। হঠাৎ মেয়েটার হলোটা কি? মুখ থমথমে করে দ্রুত চলে গেল। দ্বিধাদণ্ডিত দৃষ্টি ফেলে ভাবতে ভাবতে জিপে গিয়ে বসলো নিকুঞ্জ। আশা বেগম ছাউনির নিচে বসে অস্ত্রপাত করছে। পাশেই জমিরন বিবি সান্ত্বনা দিচ্ছে। শীতলার মাও বসে আছে। নিশুতি বাড়িতে এসেছে অনেকক্ষণ, এসেই ঘরে বসে আছে পায়ের ব্যথায়। জমিদার বাড়ির ছেলে তাকে পৌঁছে দিয়েছে বাড়িতে। ছেলেটিকে তার মন্দ মনে হলো না। নিশুতি আঘাত পেয়েছে, এটা বাড়ির কেউ এখনো খেয়াল করেনি। খেয়াল করলে জবাবদিহিতা করতে হতো। বোনের জন্য তার অনেক চিন্তা হচ্ছে। কই গেল? পাশেই নয়না আসিফকে চাল ভাজা খাওয়াচ্ছে। সেও চিন্তিত বোনের জন্য। আশেপাশে খুঁজেও হদিস পাওয়া গেল না। গফুর মেয়ে এখনো এই বাড়ি আসেনি। নবনীতার খোঁজও নেয়নি। মা, নবনী কই গেল? আমার মনটা কু ডাকতাছে। মাইয়াটার কোনো বিপদ হইল না তো? আশা, ভালো কথা কও, কিছু হইব না আমার নাতনির। গফুর আসুক, তারপরে আবার খুঁজবার যাইতে হইব। ও নবনী, কই গেলি রে মা? ফিরা আয় রে মা। বলতে বলতে আবার কান্নায় ভেঙে পড়লেন আশা বেগম। ওই যে নবনী আয়সা গেছে চাচি। বলেই নবনীতার কাছে দৌড়ে গেল শীতলা। সবাই সামনের দিকে তাকিয়ে দেখলো নবনীতা হেঁটে আসছে। হারিকেনের আলোয় কপালের সাদা কাপড় স্পষ্ট দেখা যাচ্ছে। মুখটাও কেমন মলিন হয়ে আছে। আশা বেগম দৌড়ে গিয়ে মেয়েকে চাপড়ে ধরলেন। তুই কই গেছিলি? তোরে কোনোখানে খুঁজা পাই নাই। আর তোর কপালে লাগলো কেমনে? অস্থির হয়ে কপালে হাত বুলিয়ে বললেন আশা বেগম। মা, আমি ভালো আছি এখন। মাথা ব্যথা করছে, আমায় ঘরে নিয়ে যাও, তারপর বলছি। চল, ভিতরে চল। বলেই মেয়েকে ঘরে নিয়ে গেলেন। নিকুঞ্জ বাড়িতে প্রবেশ করতেই দেখলো অন্দরমহলে বাড়ির সকলে উপস্থিত আছে। সে গিয়ে সোফায় বসলো। পাশে আজম রেহমানি, নাইফ, নাজিম বসে আছে। আহাদ রেহমানি নেই। সীমা বেগম মায়া খাবার থালায় সাজাচ্ছে। রাবেয়া বেগম সেখানে চেয়ারে বসে তা পর্যবেক্ষণ করছেন আর পান চিবোচ্ছেন। রান্নাঘরেতে দুজন খাবার এনে টেবিলে রাখছে। তোমার কি হয়েছে বলো তো? বাড়ি এসে কারোর সাথে কথা বলছো না, নিচেও আসছো না। আজম রেহমানি নিকুঞ্জের উদ্দেশ্যে বললেন। নিকুঞ্জের সোফায় শরীর এলিয়ে বসলো। কথা বলার প্রয়োজন বোধ করিনি, তাই বলিনি। অবহেলেশ্বরে বলল নিকুঞ্জ। এটা কি ধরনের অসভ্যতা? ভালোভাবে কথা বলো, আমি তোমার বাবা হই। ওহ, ভুলে গেছিলাম। অন্দরমহলের সকলে কাজ করতে থাকলেও সবাই কর্ণপাত করে আছে কথা শোনার জন্য। দুজনের মাঝে কি কথোপকথন হচ্ছে তা জানা। তোমার কি সমস্যা বলো তো? কোনো সমস্যা নেই। তো আপনার ব্যবসার কি খবর বাবা? সব ঠিকঠাক? আজ হঠাৎ খবর নিচ্ছ যে? নিকুঞ্জ ঠোঁট এলিয়ে হাসলো। খবর তো নিতে হয় বাবা, বংশীয় ব্যবসা বলে কথা। কাল আপনার কোনো বিদেশি ক্লায়েন্ট আসবে শুনলাম। ক্লায়েন্টের নাকি আবার সাধু টাইপের ব্যবসা পছন্দ নয়। আপনারা কি তবে অবৈধ ব্যবসার সাথে জড়িয়ে আছেন, নাকি ক্লায়েন্ট আপনাদের পাল্লায় পড়ে সাধু ব্যবসায়ী হয়ে গেল? এটা বুঝলাম না। আজম রেহমানি কিছুটা থতমত খেলেন। সাবির সাহেব খুব ভালো মানুষ। তিনি আমাদের থেকে কিছু পণ্য আমদানি করতে চান। সেই কারণেই কাল আসবেন আমাদের সাথে দেখা করতে। নায়ক তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছে ব্যাপারটা। তার কাছে ব্যাপারটা গোলমেলে লাগছে। নাজিম কথাগুলো শুনেও কেমন দায়সারা ভাব তার মাঝে। ভালো তো, হঠাৎ পুলিশ চাচির মৃত্যু নিয়ে তদন্ত করা বন্ধ কেন করলো? আমি কিভাবে জানবো? হয়তো বুঝতে পারছে এটা আত্মহত্যা, তাই। আমার জানা মতে এত সহজে বিষয়টা চাপা পড়ে যাওয়ার কথা না। জমিদার বাড়ির কালো ঘটনাগুলো কারো অজানা নয়। কোনো ঘটনা ঘটার পেছনে যে বড় কোনো রহস্য আছে তা উপলব্ধি করা যায়। সত্যি কখনো চাপা থাকে না। এখানেও জমিদার বাড়ির মানুষ পুলিশকে কিনে নিয়েছে, তা স্পষ্ট। একদিন সবাই জানবে আসল ঘটনা। সো বি কেয়ারফুল। অন্দরমহলের একজন কথাটা শুনে ভীত হলো। চোরা চোখে নিকুঞ্জের দিকে তাকালো। নিকুঞ্জকে কিছু বুঝতে পেরেছে, তাহলে তো তার সব পরিকল্পনা বানচাল হয়ে যাবে। সে শুকনো ঢোক গিলতে লাগলো। মা, আমার খাবারটা কক্ষে দিয়ে যাও। বলেই নিকুঞ্জ সিঁড়ি বেয়ে নিজ কক্ষে চলে গেল। অন্দরমহলে সেই মানুষটি ভীত চোখে নিকুঞ্জের চলে যাওয়া দেখলো। বড় চাচা,
ছোট চাচা বিয়া করে আনছে, নতুন চাচি আর চাচা অদরমহলে বসে আছে, আপনারা যাইতে কইল নায়েক ভাইজান। আজম রেহমানি পদ্মপুকুরের পাশে বসে ব্যবসার হিসাব লিখছিলেন। এর মাঝেই মজিদ দৌড়ে এসে উক্ত বাক্যটি শোনালো। আজম রেহমানি কথাটা শোনা মাত্রই সহসা হাতের লেখা থামিয়ে দিলেন, ভুরু কুচকে তাকালেন মজিদের দিকে। যা বললে তা কি ঠিক? জি চাচা। আজম রেহমানি মুখটা গম্ভীর করলেন। হিসাবের খাতা মজিদকে বৈঠকখানায় রাখতে বলে তিনি অন্দরমহলের উদ্দেশ্যে পা বাড়ালেন। আহাদ রেহমানি অন্দরমহলের সোফায় বসে আছেন। তার পাশেই লাল শাড়ি পরিহিত এক রমণী মাথা নিচু করে আছে। বয়স হয়তো 19-20, গায়ের রং ধবধবে ফর্সা, দেখতেও মন্দ নয়। রমণীটির মুখে বিষাদের ছাপ স্পষ্ট, কান্নার ফলে চোখ দুটো ফুলে গেছে। রাবেয়া বেগম ছেলে হঠাৎ বিয়ে করে আনায় বিস্মিত হয়েছেন। বউ মারা গেছে 10 দিন হয়েছে, আর এর মাঝেই নতুন বউ নিয়ে বাড়িতে উঠেছে। লোকে জানলে থুথু করবে। সীমা বেগম আঁচল দিয়ে মুখ ঢেকে আছেন, তিনিও অবাক চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। মায়া নিচে পানি খেতে এসেছিল, তখনই চৌকাঠে তার বাবা আর তার পাশে নতুন বধূকে দেখে তার চোখ ঝাপসা হয়ে ওঠে। বুঝতে আর বাকি থাকে না যে তার মায়ের জায়গা দখল করতে মানুষ চলে এসেছে। সে জোরে চিৎকার দিয়ে ওঠে। ততক্ষণে সীমা বেগম এসে মায়াকে জড়িয়ে সান্ত্বনা দিতে থাকে। নাইফ হয়ে এসে তার চাচার পাশে নতুন বউকে দেখে হতবাক হয়ে গিয়েছিল। এত তাড়াতাড়ি এমন কিছু হবে ভাবতেও পারেনি। হতাশার চোখে মায়ের দিকে তাকালো, কি অসহায়ের মতো কান্না করছে। এর মাঝেই কাজের লোকদের মাঝে কাঘুষা শুরু হয়ে গেছে। আজম রেহমানি অন্দরমহলে প্রবেশ করতেই আহাদ রেহমানি উঠে দাঁড়ালো। তিনি এসে ছোট ভাইয়ের সামনে দাঁড়ালেন। তুমি নাকি বিবাহ করছো? বউ মারা গেছে 10 দিনও হয়নি, আর এর মাঝেই বিবাহ করে আনলে? বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকতে তাদের বিবাহ না দিয়ে তুমি বিয়ে করে আনলে, এটা কি ঠিক? গ্রামের মানুষ জানলে কি হবে বুঝতে পারছো? কণ্ঠে কাঠিন্য টেনে বলল, ভাইজান, আমি অরুণাকে আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু বিয়ে করবো এটা বলা সাহস হয়নি আপনাকে। নাহার চলে গেছে, আমার সন্তানদেরও মায়ের আদর প্রয়োজন, তাই বিয়েটা করলাম। আমারও বয়স হচ্ছে, সেবা যত্ন করারও মানুষ দরকার ছিল। তাই বলে হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করবে? নাজিম জানলে কি হবে বুঝতে পারছো? আহাদ রেহমানি কিছু বললেন না। মায়া স্তব্ধ হয়ে কথাগুলো শুনছে। এটা তার বাবা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। এত দ্রুত তার মাকে ভুলে গিয়ে নতুন বউ নিয়ে আসলো, আর এসে নির্লজ্জের মতো বলছে পছন্দ ছিল মেয়েটিকে। আকাশসম ব্যথা নিয়ে কথাগুলো শুনে চলেছে। বিয়ে কবে করছো? কাল রাতে করেছি। পাশের গ্রামের হরিশ শেখের ছোট মেয়ে অরুণা। অরুণার বাবা একজন স্কুল মাস্টার। সামান্য স্কুল মাস্টারের মেয়েকে বিয়ে করলে জমিদার বাড়ির ছেলে হয়ে আমাদের আর সম্মান রাখলে না তুমি? যাও যাও, ও নিয়ে কক্ষে যাও, যা হবার হয়ে গেছে। অরুণার চোখে পানি চিকচিক করছে। আহাদ রেহমানি অরুণাকে নিয়ে নিজের কক্ষে চলে গেলেন। নাজিম স্কুলের সামনে বটগাছের ছায়াতলে বসে আছে। তার পাশে বসে আছে গ্রামের কয়েকজন সমবয়সী ছেলে। এদের সাথে চলাচল তার বাবা একদম পছন্দ করেন না, কারণ সবাই তাদের মতো উচ্চবংশীয় নয়। নিশুতি আর নয়না হেঁটে স্কুলে যাচ্ছে, নবনীতা আজ আসেনি। তারাও আসতে চেয়েছিল না, কিন্তু গফুর মিয়ার ভয় এসেছে। দুই বোন সামনের দিকে যেতেই দেখলো জমিদার বাড়ির ছেলে বসে আছে। তা দেখে নিশুতি নয়নার হাত শক্ত করে ধরল। নিশুতি নয়না আর নবনীতাকে সেই দিনের ঘটনা বলেছিল। তারা শুনে অবাক হয়েছিল। নাজিম সামনে তাকাতেই দুজন একই চেহারার কিশোরীকে দেখতে পেল। সে জানে কিশোরী দুটি যমজ। দুজনের মাঝে ভীত মুখে হেঁটে আসা মেয়েটিকে দেখে মৃদু হাসল। মায়াবিনী মেয়েটা যে তার চোখের ঘুম কেড়ে নিয়েছে এক নিমিষে। এই 7 দিন মেয়েটিকে এক পলক দেখার জন্য তার বাড়ির রাস্তায় ঘোরাঘুরি করেছে। এমন ভবঘুরে হয়ে কখনো সে ঘোরেনি। প্রথম দেখাটা যে মনের ব্যাধি হয়ে দেখা দিবে সে বুঝতেই পারেনি। কিশোরী চুলের বেনি গাঁথন যেন সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। কৃষ্ণবর্ণের চুলগুলো ছুঁয়ে দেওয়ার ইচ্ছা জাগে তার মাঝে মাঝে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে পরিবারের সকলের অনুমতি নিয়ে সারা জীবনের মতো নিজের করে নেবে মেয়েটিকে। মেয়েটির পরিবারের সকল তথ্য সংগ্রহ করেছে সে। শুধু একটাই চিন্তা, নিম্নবিত্ত পরিবারের মেয়েকে সকলে মানবে তো? নিশুতি হাঁটতে হাঁটতেই নাজিমের দিকে তাকালো। নাজিম তা দেখে হালকা হাসলো। নিশুতি তা দেখে চোখ ফিরিয়ে নিল। এই ছেলে এমনভাবে তাকিয়ে আছে কেন? নাজিম হেঁটে এসে নিশুতি আর নয়নার সামনে দাঁড়ালো। এতে দুজনেই হকচকিয়ে গেল, আর পা বাড়ালো না স্কুলের দিকে। তোমার সাথে কিছু কথা ছিল। নিশুতির দিকে তাকিয়ে বলল নাজিম। বলুন, শুনছি। নয়না চটপটে ভাব নিয়ে বলে উঠল, তোমাকে বলিনি, তোমার বোনকে বলেছি। নাজিম গম্ভীর কণ্ঠে বলল। নয়না চুপসে গেল। বলুন, নিশুতি বলল, তোমার সাথে কিছু কথা ছিল, তবে আজ বলবো না। 3 দিন পর শহর থেকে যাব, এসে বলবো। আজ রাতে শহরে যাব, বিকেলে এখানে দাঁড়িয়েও একটা জিনিস দেওয়ার আছে। কথাটা শুনে নিশুতি বিচলিত হলো। নয়না চুপ করে আছে, কি বলবে বুঝতে পারছে না। আমি আসতে পারবো না, ভয়ে ভয়ে বলল নিশুতি। এটা আমার আদেশ। জমিদার বাড়ির কারো আদেশ না মানলে কি হয় জানোই তো।
নিশুতি আর নয়না ভয় পেল। ঠিক আছে, আসবো। তুমি একা আসবে, আমি যে আসতে বলেছি এটা কাউকে বলবে না, ঠিক আছে? নিশুতি মাথা নাড়িয়ে হা বলল। নাজিম পাঞ্জাবির পকেট হতে একটা লাল টকটকে গোলাপ নিশুতির হাতে ধরিয়ে দিয়ে প্রস্থান করল। নিশুতি আর নয়না ফুলের দিকে তাকিয়ে রইল। নিকুঞ্জ বাড়িতে এসে দেখলো সবাই চুপচাপ হয়ে আছে, সকলের চোখে মুখে চিন্তিত ভাব। কাউকে কিছু না বলেই নিজের কক্ষে গেল সে। কক্ষে গিয়ে জামা পরিবর্তন করে একটা বাড়িতে পরা শার্ট পরে বেলকনি গিয়ে বই নিয়ে বসলো। কাল সে প্রথম কেস লড়বে, কালকের কেসটা জিততে হবে তার। প্রায় 6 মাস অনুশীলন শেষ করে নিজেকে দক্ষ করেছে সে। দরজায় কারো কড়া নাড়ায় পড়ায় ব্যাঘাত ঘটল তার। দরজা খোলা আছে, ভেতরে এসো বলেই আবারও চোখ ডোবালো বইয়ে। নায়েব ধীর পায়ে ব্যালকনিতে আসলো। ভাই কিছু বলবে? কিছু কথা ছিল। চেয়ারে বসো, তারপর কথা বলো। নায়েব চেয়ারে বসলো। তুই নাকি আগামীকাল প্রথম কেস লড়বি? নিকুঞ্জ হাতে থাকা বইটি টেবিলে রাখলো। তুই বাবাকে বলিসনি কেন এই কথাটা? আর এটাও তো বলিসনি যে তুই শিমুলগঞ্জের আওতাধীন কোর্টে আবেদন করেছিস আর তোর চাকরিটা হয়ে গেছে। কাকে বলবো বলো? যে নিজের ছেলের কোনো খোঁজ খবর রাখে না তাকে, নাকি যে ছেলের দায়িত্ব পালন করে না তাকে? বলেই তাচ্ছিল্য হাসলো নিকুঞ্জ। তারপরও তাও তোর আগে বাবা মাকে বলা উচিত ছিল। আগামীকাল মিষ্টি কেনার ব্যবস্থা করো সকালে। ঠিক আছে। বাড়িতে কিছু হয়েছে? সবার মুখ থমথমে। চাচা বিয়ে করেছে, আজ সকালে বউ নিয়ে বাড়িতে এসেছে। নিকুঞ্জ কথাটা শোনা মাত্রই চোয়াল শক্ত করলো। জমিদার বাড়িতে এসব ঘটনা স্বাভাবিক, তবুও নিকুঞ্জ মানতে পারল না। চাচা মায়া আর নাজিমের কথাও ভাবলো না? নাইফার কিছু না বলে কক্ষ থেকে বেরিয়ে গেল। নবনীতা বাড়ি হতে কিছুটা দূরে নদীতে শাপলা তুলতে এসেছে, সাথে শীতলও আছে। নদীর পার হতে একটা নৌকা নিয়ে কিছুটা দূরে কোমরে ওড়না বেঁধে দুজনে শাপলা তুলছে। শাপলার ডাটা ভাজি খেতে অনেক ভালো লাগে। এই নদীতে নৌকা দিয়ে মানুষ পারাপার করে। দূর হতে পণ্য নৌকায় আনা নেওয়া হয়। জলপথেই সুবিধা বেশি হয় ব্যবসায়ীদের। দেশ বিদেশের ব্যবসায়ীর আনাগোনা বেশি দেখা যায়। এই গ্রাম থেকে শহরে ব্যবসায়ীরা মালপত্র নিয়ে যায়। নায়েব কিছু পণ্য পাঠানোর কথা ছিল, তাই দেখতে এসেছে নদীর পাড়ে। সেখানেই নৌকা ভর্তি মালামাল সাজানো হয়েছে। সব ঠিকভাবে নৌকায় তুলেছে কিনা তা তদারকি করছে। পণ্যবাহী নৌকাগুলো ঠিকভাবে দেখে বাড়িতে যাবে, সেই মুহূর্তে তার চোখ গেল শাপলা হাতে এগিয়ে আসছে 2 কিশোরীর দিকে। মেয়ে দুটোকে কোথাও দেখেছে, কিন্তু কোথায় তার মনে পড়েছে। এরা জমিদার বাড়িতে বিনা অনুমতিতে ঢুকেছিল। শ্যামলা মেয়েটিকে দেখে মনে পড়ল সেই রাগী চেহারা, অগ্নিকণ্ঠের কথা, কেমন প্রতিবাদী সুর। নায়েব বিড়বিড় করে বলল, ধানি লঙ্কা কোথাকার। গফুর মিয়া, তোমার থেকে কিছু টাকা পাই, 1 মাস হয়ে গেল এখনো টাকাগুলো দিলে না। তুমি তো জানো দিন বাড়লে টাকার পরিমাণও বাড়বে। আমি আবার দয়ালু মানুষ, তোমার বাড়ির ভিটা লিখে নিয়ে নিঃস্ব করতে চাইছি না, তাই টাকাটা দেওয়ার চেষ্টা করো। পড়ন্ত বিকেলে আহাদ রেহমানি এসেছেন নবনীতাদের বাড়িতে। তার উদ্দেশ্য টাকা, সাথে আরো কয়েকজন লাঠি হাতে সঙ্গী হয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য। গফুর মিয়া উঠানে পাটি বিছিয়ে শুয়েছিলেন। আহাদ রেহমানিকে আসতে দেখেই তাড়াহুড়া করে উঠে দাঁড়ালেন। দৌড়ে গিয়ে ঘর হতে কাঠে চেয়ার নিয়ে এসে বসার ব্যবস্থা করে দিলেন। আহাদ রেহমানি বাড়িতে পা রাখতে নাক মুখ কুঁচকে গেল। বাড়ির পরিবেশটা তার পছন্দ হয়নি, তা মুখ কুচকানো দেখেই বোঝা যাচ্ছে। সেভাবে আশেপাশে পর্যবেক্ষণ করে আয়েশা ভঙ্গিতে বসে কথাটা বললেন, ঠোঁটে তার বিচ্ছিরি হাসির রেখা। জমিদার বাবু, আমার আর কয়েকটা দিন সময় লাগবো। জমির ধান কাইটা বেচা টাকাটা দিয়া দি মনে। ঠিক আছে, আর 15 দিন সময় দিলাম, সাথে আরো 3000 টাকা সহ আমার কাছে দিয়ে আসবে। ঠিক আছে জমিদার বাবু। এর মাঝে আশা বেগম মাথায় ঘোমটা টেনে গফুর মিয়ার পাশে এসে দাঁড়ালো। রান্নাঘরতে মানুষের আনাগোনা বুঝে বাহিরে বেরিয়ে এসেছে, দেখতে কে এসেছে। আশা বেগম স্বামীর আদেশ মোতাবেক নাস্তা আনতে ঘরে যেতে লাগলো। আমি কিছু খাবো না, এই বাড়িতে আমার পায়ের ধুলো দিয়েছি, এটাই অনেক তোমাদের মতো নিম্ন শ্রেণীর মানুষের জন্য। গ্রামের সবাই জানে এই আহাদ রেহমানি সবার বাড়িতে আহার গ্রহণ করে না। জমিদার বংশের রক্ত বলে কথা, রাজকীয় খাবার ছাড়া আমার আবার রুচে না। কিছুটা ব্যগ্র করে বলল আহাদ রেহমানি। গফুর মিয়ার মুখটা অপমানে কালো হয়ে গেল। আশা বেগম কথাটা শুনে চুপচাপ সেখান হতে চলে গেল। আপনার নোংরা পায়ের ধুলা আমাদের বাড়িতে কোনো প্রয়োজন ছিল না। এটা আমাদের বাড়িকে আরো বেশি দূষিত করেছে। যাওয়ার সময় ধুলোগুলো নিয়ে যাবেন। আহাদ রেহমানির হাসি মুখটা থমথমে হয়ে গেল। কথাটা শুনে রেগে গেলেও শান্ত রইলেন। চোখ গরম করে তাকালো মেয়েটির দিকে। নবনীতা উঠানে এসে দাঁড়িয়েছে এর মাঝে। আমায় এত বড় কথা বলার সাহস কই থেকে পেলে তুমি? তুমি কি আমায় চেনো না? আমি কে? এই মেয়ে, গম্ভীর কণ্ঠে বললেন আহাদ রেহমানি। আপনাকে কে না চেনে না? আপনি হলেন এই এলাকার একজন নিষ্ঠুর শাসক।
যে সাধারণ মানুষকে শোষণ করে চলেছেন দিনের পর দিন। নিম্ন বর্গের মানুষদের কুকুরের মতো মনে করেন, মানুষের জমি লিখিয়ে নেন। জমিদার বাড়িতে কেউ গেলে তাদের অপমান করে বের করে দেন। কৃষকদের ফসলের ন্যায্য দাম দেন না, মানুষকে অত্যাচার করেন। এই কারণগুলোর জন্য আপনি আমাদের এত নিম্ন বর্গের মানুষের কাছে পরিচিত জমিদার আহাদ মেহমানি। এই নবনীতা, চুপ কর। জমিদার বাবুর এইসব কি বলতাছস? উনি কত ভালো মানুষ তুই জানোস না? যা এখান থেকে। গফুর মিয়া থমকে বললেন নবনীতাকে। আব্বা, আমি তো ঠিক কথাই বলছি। সেদিন মেজ গিন্নির মৃতদেহ দেখতে গিয়েছিলাম। আমাদের সবার সামনে অপমান করেছেন উনি। আমরা গরিব বলে কি মানুষ নই? সহসা বলে উঠল নবনীতা, তার কণ্ঠের রাগীভাবে স্পষ্ট। বেশি কথা কস না, তুই নবনীতা ঘরে যা। চিল্লিয়ে বললেন গফুর মিয়া। নবনীতা বাপের কথা শুনে আর দাঁড়ালো না, সেখান হতে গটগটিয়ে ফুলের বাগানে চলে গেল। আহাদ রেমানি রাগে ফুঁসছেন। এইটুকু মেয়ের এত সাহস, তাকে কথা শোনায়। এই মেয়েকে তো পরে দেখে নিবেন। জমিদার বাবু, মাফ কইরা দেন আমার মায়ারে। ছোট মানুষ না বুঝে কথাগুলো কইয়া ফেলছে। আমি নবনীতারে তরফ থেকে মাফ চাইতাছি। কোনো শাস্তি দিয়েন না আমার মায়ারে। গফুর মিয়া নতমস্তকে হাত জোর করে ভীত মুখে বললেন, মেয়েকে সামনে রাখো। জবান দিয়ে আমার নাম উচ্চারণ করেছে, যেটা কেউ আমার সামনে করার সাহস কেউ কোনোদিন পায়নি। জানোই তো, বাঘ তার শিকারকে কখনো ছেড়ে দেয় না। বাঘকে ভয় করতে খাও তোমার মেয়েকে। আজ প্রথমে এমন অসম্মান করেছে আমায়, তাও কিছু বললাম না। এরপর কিন্তু আমি ছেড়ে দিব না। আহাদ রেমানি হিসিয়ে বললেন কথাটা। সবাই চল বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। সাথে থাকা দলবল নিয়ে হনহনিয়ে বাড়ি হতে প্রস্থান করলেন আহাদ রেহমানি। গফুর মিয়া ধপ করে বসে পড়লেন মাটিতে। সামনে তার জন্য বিপদ অপেক্ষা করছে, তার বুঝতে বাকি রইল না। নিশুতি স্কুলের পাশে বটগাছের নিচে বসে নাজিমের জন্য অপেক্ষা করছে। সে আশেপাশে ভীত চোখ বুলিয়ে দেখছে পরিচিত কেউ আসছে নাকি। তার মনে অস্থিরতা বিরাজ করছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কেউ যদি তাকে দেখে এইখানে, তাহলে এলাহি কাণ্ড ঘটবে। মাটিতে পড়ে থাকা বটগাছের পাতাগুলো কারো হেঁটে আসার উপস্থিতি জানান দিচ্ছে। পাতার মর্মর শব্দে আশেপাশে প্রতিধ্বনিত হচ্ছে। নিশুতি পেছনে তাকাবে এমন সময় কে একজন তার হাত টেনে গাছের আড়ালে নিয়ে এসে দাঁড় করালো। নিশুতি ভয়ে ভয়ে তার হাত ধরে থাকা মালিকের দিকে তাকালো। দেখলো নাজিম তার হাত ধরে আছে। নাজিম একটু পরেই নিশুতির হাতটা ছেড়ে দিল। নিশুতি নাজিমের মুখে লেপ থাকা মলিন হাসি, চুলগুলো উস্কো খুস্কো, বিমর্ষ চেহারা, টকটকে লাল চোখের সাক্ষী হলো। নিশুতি বুঝতে পারছে না কেন এমন দেখাচ্ছে, তার ছেলেটির জন্য খারাপ কেন লাগছে। আপনার মুখটা এমন লাগছে কেন? কিছু হয়েছে কি? নিশুতি বিচলিত স্বরে বলল। নাজিমের মায়ামাখা কণ্ঠ শুনে মলিন মুখে এক চিলতে হাসি ফুটল। এত সুন্দরভাবে কেউ জানতে চায়নি। বাড়িতেও আজ তেমন কারোর সাথে কথা বলেনি সে। বাড়িতে থাকতে দম বন্ধ হয়ে আসছিল। নিশুতি নাজিমের হাসির কারণটা বুঝতে পারল না। জানো, আজ আমার মাকে খুব মনে পড়ছে। সে যখন জীবিত ছিল তখন তার কদর বুঝিনি, কিন্তু এখন বুঝি মা ছাড়া দুনিয়া অন্ধকার। আহত কণ্ঠে আওড়ালো নাজিম। নিশুতি নাজিমের দিকে তাকিয়ে চুপচাপ শুনতে লাগলো। তুমি জানো, আমি আমার মাকে খুব ভালোবাসতাম, কিন্তু মা তা বুঝলো না। আমাদের দুই ভাই বোনকে নিঃস্ব করে দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিল। মা খুব স্বার্থপর। মা কখনো স্বার্থপর হয় না, তারা নিঃসন্তানকে আগলে রাখে সব সময়। তবে আমাদের কেন আগলে রাখ না বলো তো? আজ বাবা নতুন বিয়ে করে নিয়ে এসেছে। আমার মায়ের জায়গার ভাগ নিতে এসেছে ওই মহিলা। আমি কখনো তাকে মা বলে মানবো না। আমার বোনটা আমায় জড়িয়ে ধরে কত অভিযোগ করে কান্না করলো, আমি শুধু নীরব হয়ে শুনলাম। আমার বাবা তো আমাদের পর করে দিল, এক নিমিষেই আমার মাকেও ভুলে গেল। বিমর্ষ নয়নে চেয়ে হয়ে বলল নাজিম। তার চোখ লাল হয়ে এসেছে আরো। নিশুতির কথাগুলো শুনে খারাপ লাগছে। আপনি মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে জমিদার মশাই। তুমি আমায় জমিদার মশাই বলছো কেন? আমি তো জমিদার নই। জমিদার বংশে জন্ম নিলে জমিদার হয় বুঝি? কষ্টের মাঝেও কিছুটা কৌতুকপূর্ণ কথা বলল নাজিম। আপনি আমার বড়, কি বলবো বুঝতে পারিনি, তাই বলেছি। আমতা আমতা করে বলল নিশুতি। নাজিম কথাটা শুনল, তবে কিছু বলল না। সে পিঠে ঝুলানো ব্যাগ হতে একটা লাল থলে বের করে নিশুতির হাতে দিল। নিশুতি হাতে থাকা থলের দিকে তাকালো। ভিতরে কি আছে বুঝতে পারল না। এই থলেতে কি আছে? এখানে একটা লাল টকটকে শাড়ি, কয়েক ডজন চুড়ি, এক জোড়া নুপুর আর আলতা আছে। স্বাভাবিকভাবে বলল নাজিম। আপনি এগুলো আমায় কেন দিচ্ছেন? অবাক হয়ে বলল নিশুতি। আমার প্রিয় মানুষকে আমার পছন্দের অল্প কিছু জিনিস দিয়েছি। এগুলো মেলা হতে কিনেছিলাম নিজে পছন্দ করে। তোমায় যখন নিজের করে নেওয়ার প্রস্তাব নিয়ে তোমাদের বাড়ির চৌকাঠে হাজির হব, তখন এগুলো পড়ে আমার সামনে আসবে। পরবর্তী দেখাটা যেন সুখের হয়।
কথাগুলো শুনে নিশুতি চমকে উঠল। চোখ বড় বড় করে কাজল কালো আঁকিতে চাইল নাজিমের পানে। সে ছোট হলেও কথাগুলোর মর্মার্থ বুঝতে পেরেছে। আমি এগুলো নিতে পারবো না, আপনি এগুলো নিয়ে যান। ভীতসন্ত্রস্ত হয়ে বলল নিশুতি। আমার দেওয়া জিনিস ফেরত নেই। না, তুমি রাখবে নাকি ফেলে দিবে এটা তোমার ব্যাপার। নিশুতি উসখুস করতে লাগলো। ছেলেটা এমন কেন? নাজিম তার প্যান্টের পকেট হতে 2টা গোলাপ বের করে নিশুতিরকে দিল। তুমি আমার প্রিয় একজন, আমি তোমায় হারাতে পারবো না। আর কয়েকটা দিন সময় দাও, তারপর তোমায় জমিদার বাড়ির বউ করে নিয়ে যাও। তুমি আমার মনের রানী হয়ে রইবে চিরকাল। তুমি আমায়